আর এবার চলে আসছি পরের খবরে। আরজিকর দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন আক্তার আলী। আলিপুরের বিশেষ আদালতে আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার তিনি আত্মসমর্পণ করলেন। আগেই আক্তার আলীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল আদালত। আরজিকর দুর্নীতি মামলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আক্তার আলী, আর এবার তিনি আত্মসমর্পণ করলেন আদালতে। আলিপুরের বিশেষ সিবিআই আদালত নির্দেশ দিয়েছিল যে অবিলম্বে আক্তার আলী আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার তাকে গ্রেফতার করতে হবে। যদিও আক্তার আলীর পক্ষ থেকে বলা হয়েছিল তিনি গুরুতর অসুস্থ এবং সেই কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেই কারণে তিনি আসতে পারছেন না। যদিও এরপর দেখা গেল আরজিকর দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন আক্তার আলী। আবির দত্ত প্রতিনিধি আরো বিস্তারিত এই বিষয়ে আমাদের জানাবেন। আবির, দেখো, আক্তার আলী অবশেষে আত্মসমর্পণ করলেন আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে এবং সেখানে তিনি আদালত পক্ষে তার আইনজীবী মারফত তিনি এটাও জানালেন যে তিনি অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তিনি জামিন চাইছেন। তার এই যে আবেদন তার তীব্র বিরোধিতা করলেন সন্দীপ ঘোষের আইনজীবী এবং তার সাথে সাথে সিবিআই এর আইনজীবী। এবং যেটা আমরা দেখতে পেলাম, সিবিআই এর তরফ থেকে যে বক্তব্য আজকে আদালত পক্ষে বলা হলো এবং স্পষ্টত সেখানে বলা হলো যে সিবিআই তার এই যে জামিনের আবেদন তার বিরোধিতা করছেন এবং তাদের সিবিআইয়ের বক্তব্য যে আদালতের যে নির্দেশ সেই নির্দেশ অমান্য করেছে আক্তার আলী। তার কারণ তার আগাম জামিনের আবেদন যখন খারিজ হয়ে যায় তারপরেই তাকে আদালতে পেশ হওয়ার কথা, কিন্তু তিনি আদালতে পেশ হননি এবং আদালতে পেশ না হয়ে তিনি কিন্তু আদালতের কিন্তু যে শুনানি হওয়ার পরে আদালতের যে নির্দেশ সেটা অমান্য করেছেন এবং সিবিআই এর তরফ থেকে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতির অভিযোগের কথাও কিন্তু বলা হয়েছে এবং স্পষ্টত আরজিকরে এই যে দুর্নীতির যে মামলা সেই মামলায় আক্তার আলীর যে বিরুদ্ধে যে তথ্য প্রমাণ সেই বিষয়টাও কথাও সিবিআই তরফ থেকে বলা হয়েছে। পাশাপাশি সন্দীপ ঘোষের আইনজীবী তিনি জানাচ্ছেন যে সন্দীপ ঘোষ সহ যে 5 জন এই মামলায় যাদেরকে যোগ রয়েছে বা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের এই মামলাটা অযথা সময় আরো বেশি নেওয়া হচ্ছে আক্তার আলীর মতো মানুষের জন্য যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তারা আদালতের ডাকে সাড়া না দিচ্ছেন না এবং বিষয়টা আরো বেশি এক্সটেন্ড হচ্ছে এবং তাদের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে এই আক্তার আলী হেফাজতে থাকা প্রয়োজনীয়তা রয়েছে। যদিও সিবিআই তরফ থেকে জেল হেফাজতের আবেদন আজকে করা হয়েছে এবং আক্তার আলীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যখন কোর্ট কক্ষের বাইরে আছেন আদালতের তিনি যেটা জানাচ্ছেন যে তিনি আত্মসমর্পণ করতে এসেছেন, জামিন তিনি চাইছেন, এই ঘটনার সঙ্গে তার যোগ নেই বলেই তার দাবি এবং তিনি আদালতের যে শুনানি হবে বা আদালতের যে নির্দেশ হবে সেই নির্দেশের দিকে তিনি তাকিয়ে রয়েছেন। সওয়াল জবাবের পর অর্ডার এখনো পর্যন্ত রিজার্ভ রয়েছে, আক্তার আলী তিনি কোর্ট কক্ষেই রয়েছেন। এখন দেখার বিষয় আদালত কি নির্দেশ দেয়। ধন্যবাদ আবির। আমি এর সঙ্গে জড়িত না, আমি ইনোসেন্টলি কিছু ভুল করেছিলাম, সেটার জন্যে আমি যে ধার নিয়েছিলাম দাদার চিকিৎসা, এবার কোর্টের অর্ডারের বিরুদ্ধে আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। এবার নেক্সট আমার অ্যাডভোকেট আবার ফার্দার অ্যাপিল করবে, দেখা যাবে। ইটস মাই ব্যাড লাক, কপাল, বা আমি কিভাবে ভিক্টিমাইজ হয়েছে। আমি শুরু থেকে কি এটা আদৌ বলেছিলেন যে আপনিও? না, আমি কোনোদিন বলিনি। তথ্য গোপন করারও চেষ্টা করেছিলেন কি কোনোভাবে? না। সরাসরি যে ছবি আপনাদের সামনে রাখছিলাম, হুমায়ুন কবিরের আত্মীয়ের সম্পত্তি প্রায় 11 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। আর এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনাদের সামনে রাখছি, একেবারে ফ্রিজিং অর্ডার লেখা বোর্ড এই একাধিক সম্পত্তির সামনে এভাবেই পুলিশের তরফ থেকে লাগিয়ে দেওয়া হচ্ছে। হুমায়ুন কবিরের মেয়ে যার শ্বশুর বাড়ির আত্মীয়দের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, হুমায়ুন কবিরের মেয়ে কি বলেছেন শোনাবো। তো বাবার জন্য, বাবার ওপর দুশ্মনী বের করার জন্য এটা মমতা ব্যানার্জি লোক করছেন। যেহেতু বাবার ওপরে কিছু করতে পারছেন না, তাই মেয়ে শ্বশুর বাড়িতে আঘাত করলে তো বাবার আঘাত হবেই, সেই জন্য এরকম করছেন। না, আগে থেকে না, যখন থেকে পার্টি চেঞ্জ হলো, বাবা নতুন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান নিজে হলো, তখন থেকে এই যে এইসব কিছুর পর থেকেই হয়েছে শুরু, তার আগে থেকে না। হঠাৎ করে একেবারেই রাজনৈতিক প্রতিহিংসা, আর কিছু নয়। কারণ নর্মাল যদি হতো তাহলে হেডলাইনটা জাস্ট আমার শ্বশুর মশাইয়ের হতো, হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ি হতো না হেডলাইনটা। তাহলে সেটা আমার শ্বশুর মশাইয়ের নাম দিয়ে হতো, সেটা হুমায়ুন কবিরের নাম দিয়ে হেডলাইন দিয়ে হতো না কখনো যে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের এটা হচ্ছে, ওটা হচ্ছে, জামাইয়ের এটা হচ্ছে। তাহলে নর্মালি যার প্রবলেম তাকে দিয়ে সলভ করানোর চেষ্টা করা হতো।
আর এবার চলে আসছি পরের খবরে। আরজিকর দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন আক্তার আলী। আলিপুরের বিশেষ আদালতে আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার তিনি আত্মসমর্পণ করলেন। আগেই আক্তার আলীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল আদালত। আরজিকর দুর্নীতি মামলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আক্তার আলী, আর এবার তিনি আত্মসমর্পণ করলেন আদালতে। আলিপুরের বিশেষ সিবিআই আদালত নির্দেশ দিয়েছিল যে অবিলম্বে আক্তার আলী, আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার, তাকে গ্রেফতার করতে হবে। যদিও আক্তার আলীর পক্ষ থেকে বলা হয়েছিল তিনি গুরুতর অসুস্থ এবং সেই কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেই কারণে তিনি আসতে পারছেন না। যদিও এরপর দেখা গেল আরজিকর দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন আক্তার আলী। আবির দত্ত প্রতিনিধি আরো বিস্তারিত এই বিষয়ে আমাদের জানাবেন। আবির, দেখো, আক্তার আলী অবশেষে আত্মসমর্পণ করলেন আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে, এবং সেখানে তিনি আদালত কক্ষে তার আইনজীবী মারফত তিনি এটাও জানালেন যে তিনি অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তিনি জামিন চাইছেন। তার এই যে আবেদন, তার তীব্র বিরোধিতা করলেন সন্দীপ ঘোষের আইনজীবী এবং তার সাথে সাথে সিবিআই এর আইনজীবী। এবং যেটা আমরা দেখতে পেলাম, সিবিআই এর তরফ থেকে যে বক্তব্য আজকে আদালত কক্ষে বলা হলো, এবং স্পষ্টত সেখানে বলা হলো যে সিবিআই তার এই যে জামিনের আবেদন তার বিরোধিতা করছেন, এবং তাদের সিবিআইয়ের বক্তব্য যে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ অমান্য করেছে আক্তার আলী। তার কারণ তার আগাম জামিনের আবেদন যখন খারিজ হয়ে যায় তারপরেই তাকে আদালতে পেশ হওয়ার কথা, কিন্তু তিনি আদালতে পেশ হননি, এবং আদালতে পেশ না হয়ে তিনি কিন্তু আদালতের যে কিন্তু যে শুনানি হওয়ার পরে আদালতের যে নির্দেশ সেটা অমান্য করেছেন, এবং সিবিআই এর তরফ থেকে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগের কথাও কিন্তু বলা হয়েছে। এবং স্পষ্টত আরজিকরে এই যে দুর্নীতির যে মামলা, সেই মামলায় আক্তার আলীর যে বিরুদ্ধে যে তথ্য প্রমাণ, সেই বিষয়টাও কথাও সিবিআই তরফ থেকে বলা হয়েছে। পাশাপাশি সন্দীপ ঘোষের আইনজীবী তিনি জানাচ্ছেন যে সন্দীপ ঘোষ সহ যে 5 জন এই মামলায় যাদেরকে যোগ রয়েছে বা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের এই মামলাটা অযথা সময় আরো বেশি নেওয়া হচ্ছে আক্তার আলীর মতো মানুষের জন্য, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তারা আদালতের ডাকে সাড়া না দিচ্ছেন না, এবং বিষয়টা আরো বেশি এক্সটেন্ড হচ্ছে। এবং তাদের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে এই আক্তার আলী হেফাজতে থাকা প্রয়োজনীয়তা রয়েছে। যদিও সিবিআই তরফ থেকে জেল হেফাজতের আবেদন আজকে করা হয়েছে, এবং আক্তার আলীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যখন কোর্ট কক্ষের বাইরে আসেন আদালতে, তিনি যেটা জানাচ্ছেন যে তিনি আত্মসমর্পণ করতে এসেছেন, জামিন তিনি চাইছেন, এই ঘটনার সঙ্গে তার যোগ নেই বলেই তার দাবি, এবং তিনি আদালতের যে শুনানি হবে বা আদালতের যে নির্দেশ হবে সেই নির্দেশের দিকে তিনি তাকিয়ে রয়েছেন। সওয়াল জবাবের পর অর্ডার এখনো পর্যন্ত রিজার্ভ রয়েছে। আক্তার আলী তিনি কোর্ট কক্ষেই রয়েছেন, এখন দেখার বিষয় আদালত কি নির্দেশ দেয়। ধন্যবাদ আবির। আমি এর সঙ্গে জড়িত না, আমি ইনোসেন্টলি কিছু ভুল করেছিলাম, সেটার জন্যে আমি যে ধার নিয়েছিলাম দাদার চিকিৎসা, এবার কোর্টের অর্ডারের বিরুদ্ধে আমি আর কি বলবো, আমার কিছু বলার নেই। এবার নেক্সট আমার অ্যাডভোকেট আবার ফার্দার অ্যাপিল করবে, দেখা যাবে। ইটস মাই ব্যাড লাক, কপাল, বা আমি কিভাবে ভিক্টিমাইজ হয়েছে। আমি শুরু থেকে কি এটা আদৌ বলেছিলেন যে আপনিও? না, আমি কোনোদিন বলিনি। কি তথ্য গোপন করারও চেষ্টা করেছিলেন কি কোনোভাবে? না। চলে আসছি পরের খবরে। হাওড়ায় বহুতলের ওপর থেকে লোহার পাইপ পড়ে মৃত্যু হয়েছে দুজনের। হাওড়া পুরসভা সংলগ্ন হাওড়া ট্রেড সেন্টারে ঘটেছে এই দুর্ঘটনা। কিভাবে ঘটলো এই মর্মান্তিক ঘটনা, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি হিন্দল দে, রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। হিন্দল, একেবারে যেটা এখনো পর্যন্ত হাওড়া পুলিশ সূত্রে, হাওড়া পুলিশ কমিশনার সূত্রে যেটা খবর, যে সকাল 11:30 নাগাদ হাওড়া পুরসভার পাশের এই যে বিল্ডিং রয়েছে হাওড়া ট্রেড সেন্টার, সেই হাওড়া ট্রেড সেন্টারের 12 তলার একেবারে ওপর থেকে কিন্তু একটি লোহার পাইপ আচমকাই কিন্তু নিচে এসে পড়ে। সেই সময় দুজন এখানে কাজ করছিলেন, যে দুজনের নাম পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, একজন কড়িয়া থানার অন্তর্গত তিলজলা লেনের বাসিন্দা ইরফানুল হক তিনি, এবং তার সঙ্গে ছিলেন খোকন বলে, মথুরা
দুর্গাপুরের একজন বাসিন্দা তিনি। এই দুজন কিন্তু সেই সময় যেই সময় ওপর থেকে যে লোহার পাইপটি এসে পরে দেখাতে বলবো অভিজিৎ দাসকে ছবিটা একবার, যেখানে কিন্তু এই জায়গাটা ঘিরে রাখা হয়েছে হাওড়া পুলিশের পক্ষ থেকে এবং সেই লোহার পাইপটি কিন্তু এখনো পর্যন্ত পড়ে রয়েছে। সেই পাইপটি দেখাতে বলবো যে একটা বড় অংশ পাইপের সেই পাইপটি কিন্তু এসে পড়ে দুজনের ওপরে এবং তারা কিন্তু রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে। এবং যেহেতু আজকে হাটবার রয়েছে, স্বাভাবিকভাবে হাটে আসা মানুষজন এবং এই অফিসের মানুষজন তারা এসে উদ্ধার করে তাদেরকে হাসপাতালে নিয়ে যান। হাওড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা কিন্তু গোটা এলাকাটা ঘিরে রেখেছেন এবং পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা রয়েছেন। এই বিল্ডিংয়েই কিন্তু ওপরে কাজ চলছে, সেই কাজ চলাকালীন কিন্তু আচমকাই এই পাইপটি খুলে পড়ে এবং তারপরেই কিন্তু এই দুজনের মৃত্যু হয়েছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। গোটা বিষয়টি তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দুল। হুমায়ুন কবিরের মেয়ের বক্তব্য আপনারা শুনলেন। হুমায়ুন কবিরের মেয়ের নামেই কিন্তু থাকা একাধিক সম্পত্তি, তার সামনেও পুলিশের তরফ থেকে এই ফ্রিজিং অর্ডার লেখা বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, সেই ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছিলাম। পার্থপ্রতিম ঘোষ সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, গতকালও আমরা শুনেছিলাম হুমায়ুন কবির এবং তার মেয়ে, আমরা কিছুক্ষণ আগেই সেই বক্তব্য সামনে রেখেছিলাম দর্শকদের, তারা বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে এই কাণ্ড ঘটানো হচ্ছে। জনতা উন্নয়ন পার্টির ঘোষণা যবে থেকে করেছেন তারপর থেকেই এইভাবে রাজনৈতিক উদ্দেশ্যে এই সমস্ত নির্দেশ দেওয়া হচ্ছে। আজ যখন পুলিশের তরফ থেকে ফ্রিজিং অর্ডার লেখা বোর্ড এইভাবে একাধিক সম্পত্তির সামনে লাগিয়ে দেওয়া হচ্ছে, তখন হুমায়ুন কবিরের আত্মীয়দের পক্ষ থেকে কোনো বক্তব্য কি সামনে এসেছে? দেখো, এক্ষেত্রে কিন্তু গতকালকে হুমায়ুন কবিরের মেয়ে জানিয়েছিলেন যে গোড়াটাই রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে এবং ছবিটা দেখাবো যে ইতিমধ্যে পুলিশের যে বিশাল টিম তারা এসছে একেবারে এই যে ফ্রিজিং অর্ডার, সেই ফ্রিজিং অর্ডার এবং অর্ডারের কপি এবং কোন কোন জায়গায় তারা যাবেন সেই মতো তারা তালিকা পুলিশ নিয়ে এসছে। একেবারে এখানে যে বোর্ড, সেই বোর্ড যেমন লাগিয়ে দেওয়া হচ্ছে তার পাশাপাশি সেটা স্থায়ীভাবে যাই থাকে তার জন্য বালি সিমেন্ট সেটাও নিয়ে এসছেন পুলিশের কর্মীরা এবং যেমন দেখতে পাচ্ছি এই বোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে। এইরকম একাধিক যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু যেটা বাজেয়াপ্ত করার কাজ সেটা করছে পুলিশ এবং গতকালকে আমরা দেখেছি 3টি জায়গায় হয়েছিল। আজকেও কিন্তু কিছুক্ষণ আগে থেকে এই বাজেয়াপ্ত করার কাজ সেটা শুরু হলো এবং সেটা দেখতে পাচ্ছি একেবারে হুমায়ুন কবিরের মেন নামে যে দোকান রয়েছে সেই দোকানের সামনে এইরকম ফ্রিজিং অর্ডার সেটা কিন্তু লাগিয়ে দিল পুলিশের তরফ থেকে। পুলিশ এলো এবং দেখে যে তালিকা রয়েছে তাদের কাছে যেই 11 কোটি টাকা সম্পত্তির মধ্যে যে যে জায়গাগুলো পড়ছে সেই সমস্ত জায়গায় গিয়ে এইরকমভাবে কিন্তু সেই জায়গাগুলো যে ফ্রিজিং করা বাজেয়াপ্ত করা সেটা কিন্তু শুরু হয়ে গেল আজকে সকালে আমরা দেখতে পাচ্ছি। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।